আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তানের হাতে রাফাল ভূপাতিতের ঘটনায় এবার ভারত ও ফ্রান্সের দ্বন্দ্ব চরমে। ন্যাটোতে আক্রমণ করতে যাচ্ছে রাশিয়া, প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। 40টি রুশ যুদ্ধ বিমান ধ্বংসের আসতে চলেছে পুতিনের ভয়ঙ্কর প্রতিশোধ। ইসরায়েলি অবরোধ ভাঙতে সদল বলে গাজা অভিমুখে গ্রেটা থুনবার্গের জাহাজ। ভারতীয় বাহিনীর সঙ্গে মিয়ানমারের ডিফেন্স ফোর্সেসের সংঘর্ষে নিহত 10, সীমান্তে আতঙ্ক। ফার্স্ট লেডি থেকে ফল্ট লাইন, বুশরা বিবিকে ঘিরেই কি ইমরান ও সামরিক বাহিনীর কলহের সূচনা? সিকিমে সেনা ক্যাম্পে ভূমিধস, 12 ভারতীয় সেনার করুণ পরিণতি। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পাকিস্তানের হাতে রাফাল ভূপাতিতের ঘটনায় এবার ভারত ও ফ্রান্সের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে সংঘাতে জড়িয়েছিল ভারত ও পাকিস্তান। এই সংঘাতে ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান, যার মধ্যে কমপক্ষে 3টি রাফাল ছিল বলেও দাবি করা হয়েছে। এবার এই রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে ভারত ও প্রস্তুতকারী দেশ ফ্রান্স। কেননা ভারতের কাছে থাকা সর্বাধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে রাফালই সর্বোৎকৃষ্ট, যা দিয়ে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানো হয়েছে। তবে সেগুলো ভূপাতিত করার দাবি করার পর থেকেই এই যুদ্ধ বিমানের সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সমরবিদরা। এতে নাখোশ হয়েছে রাফালের প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডাসাল্ট। তারা মানতে নারাজ যে যুদ্ধ বিমানগুলোকে এত সহজে ভূপাতিত করা হয়েছে। তাদের দাবি, ভারতীয় বিমান বাহিনীর ভুলের কারণেই রণক্ষেত্রে ধরাশায়ী হয়েছে এসব যুদ্ধ বিমান। আঞ্চলিক ও পশ্চিমা মিডিয়ার তথ্য মতে পাকিস্তান এয়ারফোর্সের J-10C স্কোয়াড্রনগুলো দিয়ে ভারতের একাধিক যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। সম্প্রতি যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করেছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এটা গুরুত্বপূর্ণ নয়, কেন সেগুলো ভূপাতিত করা হয়েছে, কি ভুল হয়েছিল সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যুদ্ধ বিমানের সংখ্যা নয়। এদিকে ভারতের দাবির বিরোধিতা করেছে রাফাল প্রস্তুতকারক ফ্রান্সের প্রতিষ্ঠান ডাসাল্ট। রক্ষণাবেক্ষণ এবং পাইলটের ত্রুটির কারণেই যুদ্ধ বিমানগুলো ভূপাতিত হতে পারে বলে আশঙ্কা প্যারিসের। ডাসাল্টের অডিট টিমকে ভারতীয় রাফাল বহর পরিদর্শন করতে বাধা দিয়েছে নয়াদিল্লি। ফলে ফ্রান্সের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। কোনো যান্ত্রিক ত্রুটির কথা ভারতীয় বিমান বাহিনী উপেক্ষা করছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে ভারতকে দেয়া রাফালগুলো পরীক্ষা করতে চেয়েছে ডাসাল্টের পর্যবেক্ষকরা। ভারতীয় প্রতিবেদন অনুযায়ী নয়াদিল্লি আশঙ্কা করছে যুদ্ধ বিমানগুলোর দুর্বল পারফরমেন্সের জন্য ভারতীয় বিমান বাহিনীর উপর দোষ চাপাতে পারে ফ্রান্স। সূত্র জিও নিউজ। রাশিয়া শীঘ্রই ন্যাটো দেশগুলোতে আক্রমণ করতে পারে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইউরোপের অন্যতম পরাশক্তি দেশ জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল কার্স্টেন ব্রায়ার। তার মতে, রাশিয়া আগামী 4 বছরের মধ্যে ন্যাটো জোটের উপর হামলা চালাতে পারে, আর সেই জন্য সদস্য দেশগুলোকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। 1 জুন রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শার্লি লা ডায়ালগ প্রতিরক্ষা সম্মেলনে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রায়ান বলেন, রাশিয়া প্রতি বছর শত শত ট্যাঙ্ক তৈরি করছে, যার একটি বড় অংশ ন্যাটোর ব্যালিস্টিক রাষ্ট্রগুলোর উপর হামলায় ব্যবহৃত হতে পারে। রাশিয়ার হামলার মোকাবেলায় এখন থেকেই জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে ন্যাটোর জোট দেশগুলো। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করে বলেছেন, আধুনিক সামরিক ক্ষমতা সম্পন্ন শত্রু বাহিনীকে পরাজিত করতে যুক্তরাজ্যকে প্রস্তুত থাকতে হবে। স্টারমার প্রতিশ্রুতি দিয়েছেন 2027 সালের মধ্যে জিডিপির 2.5% প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যে পৌঁছাতে হবে এবং পরবর্তীতে সেটি 3% নেওয়ার লক্ষ্য রয়েছে। এছাড়া 6টি নতুন অস্ত্র ও বিস্ফোরক কারখানা নির্মাণে £1.5 বিলিয়ন ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাজ্য সরকার। ন্যাটো জোটের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই জরুরি সামরিক মহড়া শুরু করেছে। রাশিয়ার হুমকি মোকাবেলায় দেশগুলোর সীমান্তবর্তী এলাকার বড় আকারের সামরিক মহড়া চলছে। বেলারুশ ও লাটভিয়া সীমান্তে বিমান ও পদাতিক বাহিনীর মহড়া হয়েছে। এতে স্প্যানিশ, ডাচ, মার্কিন সহ বিভিন্ন দেশের সেনা, যুদ্ধবিমান ও হেলিকপ্টার অংশ নিয়েছে। ন্যাটো সদস্য ছাড়াও সুইডেন ও জাপান সহ বাইরের দেশগুলো মহড়ায় অংশ নিচ্ছে, যাতে সম্মিলিত প্রতিরক্ষা আরও শক্তিশালী হয়।
ন্যাটোর 32টি সদস্য দেশের মধ্যে পোল্যান্ড ও ফিনল্যান্ড সহ সীমান্তবর্তী ব্যালিস্টিক দেশগুলো মহড়ায় তৎপরতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সীমান্তবর্তী দেশগুলোর প্রতিদিন রাশিয়ার সামরিক গতিবিধি নজরদারির আওতায় রাখছে। সবচেয়ে বেশি আতঙ্কে আছে পোল্যান্ড, লাটভিয়া ও লিথুনিয়ার মতো দেশগুলো, কারণ তারা সরাসরি রাশিয়ার সীমান্তবর্তী। সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার যে কোনো অপ্রত্যাশিত পদক্ষেপের দ্রুত জবাব দিতে ইউরোপীয় দেশগুলোর আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। বিশ্ব এখন তাকিয়ে আছে এক বিপর্যয়কর দ্বন্দ্বের পরিণতির দিকে। ফলে প্রশ্ন উঠছে, এটা কি কেবল ঠান্ডা যুদ্ধের নতুন সংস্করণ, নাকি সত্যি দরজায় কড়া নাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? চল্লিশটি রুশ যুদ্ধবিমান ধ্বংসে আসতে চলেছে পুতিনের ভয়ঙ্কর প্রতিশোধ। যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে বসার একদিন আগেই রাশিয়ার ওপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, এই হামলায় রাশিয়ার অন্তত 5টি বিমান ঘাঁটিতে আঘাত হানে ইউক্রেন এবং এতে 40টিরও বেশি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। রবিবার একযোগে 117টি ড্রোন ব্যবহার করে এই আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসপিইউ। স্পাইডার ওয়েভ নামে পরিচিত এই বিশেষ অভিযানে ব্যবহৃত ড্রোনগুলো ইউক্রেন থেকে চোরাই পথে কার্গো ট্রাকে করে বিমান ঘাঁটির কাছাকাছি নিয়ে যাওয়া হয়। পরে রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। এসপিইউ জানায়, এই পরিকল্পনার প্রস্তুতি চলছে প্রায় 1.5 বছর ধরে। হামলার সময় রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দিয়ে হামলাকারীরা নিরাপদ স্থান ত্যাগ করতেও সক্ষম হয়েছে। এই হামলার পর পুতিন চুপচাপ বসে থাকবে না, এটাই অনুমেয়। বড়সড় পাল্টা রুশ হামলা শঙ্কায় কিয়েভে নিরাপত্তা ও ভীতির পরিবেশ বিরাজ করছে। জেলেনস্কি দাবি করেছে, এই হামলায় রাশিয়ার ক্রুজ মিসাইল বহরে সক্ষম বিমান বহরের প্রায় 34% ধ্বংস হয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি রাশিয়ার কৌশলগত ক্ষমতার উপর বড় ধরনের আঘাত। 5টি বিমান ঘাঁটিতে হামলার বিষয়টি রাশিয়ার প্রশাসনও স্বীকার করেছে। তবে তাদের দাবি, বেশিরভাগ ড্রোন প্রতিহত করা সম্ভব হয়েছে। এদিকে ইউক্রেনের দাবি অনুযায়ী এত বড় ক্ষয়ক্ষতির মুখে রাশিয়া কী ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে তা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। হামলার পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছে রুশ প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি আলোচনার একদিন আগে এ ধরনের হামলা যুদ্ধের গতিপথ সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে। একদিকে যুদ্ধবিরতির উদ্যোগ, অন্যদিকে এই মাত্রায় কৌশলগত হামলা। ইউক্রেন রাশিয়া সংঘাত এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। আগামী দিনগুলোতে পুতিন প্রশাসনের প্রতিক্রিয়াই নির্ধারণ করবে যুদ্ধ কি থামবে না আরও ভয়ঙ্কর রূপ নেবে। গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে দল বল নিয়ে উপত্যকাটির উদ্দেশ্যে রওনা হয়েছেন পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। ম্যাডলিন নামের এক জাহাজে করে স্থানীয় সময়ে গতকাল রোববার সিসিলি দ্বীপ থেকে যাত্রা শুরু করেন তিনি। তার যাত্রার সঙ্গী হয়েছেন জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনস এর অভিনেতা লিয়াম কানিংহাম সহ 11 জন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 22 বছর বয়সী থুনবার্গ বিবৃতিতে বলেছেন, বিশ্ব মুখ দর্শক হয়ে থাকতে পারে না। আমরা যে নিরাপত্তা ও নিষ্ক্রিয়তা দেখছি তা মারাত্মক। 20 লাখ মানুষকে পরিকল্পিতভাবে অনাহারে রাখা হচ্ছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের স্বাধীনতার লড়াইয়ে সামিল হওয়া প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। কোনো ধরনের বাধা না এলে 7 দিনের মধ্যে গাজায় পৌঁছানোর আশা করেছেন তারা। কিন্তু বিশ্লেষকরা বলছেন, গাজা উপকূল কঠোরভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন। অতীত অভিজ্ঞতা অনুযায়ী তারা সমুদ্রপথে প্রবেশকারীদের উপর কঠোর আচরণ করে থাকে। উল্লেখ্য, 2010 সালে গাজা অবরোধ ভাঙার চেষ্টায় মারা জাহাজে ইসরায়েলি কমান্ডো হানায় 9 জন ফিলিস্তিনপন্থী কর্মী নিহত হয়েছিল। আহত হয়েছিল অনেকে। আন্তর্জাতিক তদন্তকারীরা সেই হামলার সম্ভাব্য যুদ্ধাপরাধের কথা বললেও পরে তারা মামলা এগিয়ে নেওয়া থেকে বিরত ছিলেন। গাজা অভিমুখে জাহাজটি পরিচালনা করেছেন ফ্রিডম ফ্লোরিডা কোয়ালিশন নামে একটি আন্তর্জাতিক সংগঠন, যারা এর আগেও মে মাসের শুরুর দিকে গাজামুখী একটি জাহাজ পাঠিয়েছিল। কনসায়েন্স নামের সেই জাহাজটি মাল্টার উপকূলে আন্তর্জাতিক পানির সীমায় পৌঁছালে দুটি সন্দেহজনক ড্রোনের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়। সংগঠনটির দাবি, এই হামলার জন্য ইসরায়েল দায়ী। এই সর্বশেষ অভিযানের বিষয়ে ফ্লোটিলার অন্যতম কর্মী থিয়াগো আভিলা বলেন, আমরা কেবল সমুদ্রপথে অবরোধের ভাঙতে চাই না, বরং স্থলপথেও অবরোধ ভাঙার জন্য বৃহত্তম আন্দোলনের অংশ হিসেবে কাজ করছি। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন গাজার ইসরায়েলের অভিযানকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে, তবে ইসরায়েল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসে।
ভারত মিয়ানমার সীমান্তে ভারতীয় বাহিনীর সাথে মিয়ানমারের পিপলস ডিফেন্স ফোর্সেস পিডিএফ এর অংশ পিকেপি গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 3 কিশোর সহ পিকেপির 10 সদস্য নিহত হয়। গত 14 মে ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার সীমান্তবর্তী এলাকায় ঘটে এই ঘটনা। আল জাজিরার খবরে বলা হয়, এই হতাহতের ঘটনায় ভারত ও মিয়ানমারের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র মতানৈক্য। ভারতীয় সেনাবাহিনীর দাবি, 14 মে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের একটি দল অভিযানে গেলে সন্দেহভাজন সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ভারতীয় বাহিনী পাল্টা গুলি চালালে 10 জন নিহত হয়। তাদের কাছ থেকে AK-47 রাইফেল ও একটি রকেট চালিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলেও জানায় দেশটির সেনাবাহিনী। কিন্তু মিয়ানমারের নির্বাসিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট NUGর পক্ষ থেকে জানানো হয়, নিহতরা সশস্ত্র সংঘর্ষে জড়াননি। তাদের ভারতের মাটিতে গ্রেপ্তার করে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। নিহতদের মরদেহের অবস্থাও অত্যন্ত করুণ ছিল, পচে যাওয়া শরীরে পোকা জন্ম নিয়েছিল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও শক্তিশালী সামরিক প্রতিষ্ঠানের মধ্যে টানাপোড়েনের সূচনা কোথা থেকে শুরু হয়েছিল, এই প্রশ্নের জবাবে এখন একাধিক সূত্র একই দিকে আঙুল তুলছে। ফার্স্ট লেডি বুশরা বিবিকে ঘিরে দুর্নীতির অভিযোগ। সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে thenews.com.pk। বিস্তারিত প্রতিবেদনে। প্রতিবেদনটিতে দাবি করা হয়, সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাসওয়া তখনকার প্রধানমন্ত্রী ইমরান খানের হাতে একটি ফোল্ডার তুলে দেন। সেখানে বুশরা বিবি ও তার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়। কিন্তু ইমরান খান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বুশরা বিবি আমার রেড লাইন। সূত্র জানায়, ফোল্ডারের তথ্যকে একপাক্ষিক বলে উড়িয়ে দেন ইমরান খান। জেনারেল বাসওয়া তাকে তখন ফারাহ গোগি, উসমান বুজদার সহ বুশরা বিবির ঘনিষ্ঠদের আর্থিক লেনদেন খতিয়ে দেখার পরামর্শ দেন। তখনও ইমরান খান অনড় অবস্থান নেন। পরবর্তী ধাপে ISI প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির খানকে এ বিষয়ে গোয়েন্দা রিপোর্টে অবহিত করতে চেয়েছিলেন, কিন্তু এর ফলে চরম অসন্তোষ প্রকাশ করেন ইমরান এবং মাত্র একদিনের মাথায় বাসওয়াকে ফোন করে মুনিরকে সরানোর নির্দেশ দেন। তখন ইমরান সরাসরি জেনারেল ফয়েজ হামিদকে ISI প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেন, যদিও ফয়েজের নাম সরাসরি প্যানেলেই ছিল না। প্রথাগত বিদায়ী চা চক্রে আসিম মুনিরকে আমন্ত্রণ জানানোর প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেন। সম্প্রতি নিজের এক্স অ্যাকাউন্টে ইমরান খান স্বীকার করেন যে তিনি জেনারেল আসিম মুনিরকে বরখাস্ত করেছিলেন। সেই সঙ্গে দাবি করেন, পরে তিনি বুশরা বিবির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। তবে এই মধ্যস্থতাকারীর পরিচয় কখনো প্রকাশ করেননি। এমনকি কোনো স্বাধীন সূত্র থেকেও এই দাবি নিশ্চিত করা সম্ভব হয়নি। বিরোধের 4 বছর পর 2022 সালের নভেম্বরে ইমরান খান জেনারেল আসিম মুনিরকে সেনাপ্রধান পদে নিয়োগে প্রকাশ্যে সমর্থন জানান। অথচ তার কিছুদিন আগেই PTI নেতৃত্বাধীন লং মার্চ তার মূল লক্ষ্য ছিল সেই নিয়োগ প্রতিহত করা। যদিও আইনি দৃষ্টিকোণ থেকে সেনাপ্রধান নিয়োগ প্রধানমন্ত্রীর এখতিয়ারে, তৎকালীন প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি লাহোরে গিয়ে ইমরান খানের সঙ্গে বৈঠক করেন এবং তার সম্মতির সংকেত দেন। বিশ্লেষকদের মতে বুশরা বিবিকে ঘিরে এই অনমনীয় অবস্থান কেবল ইমরান খানের রাজনৈতিক কৌশলই নয়, বরং সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কের একটা বড় ধরনের মোড় ঘুরিয়ে দিয়েছে, যার রেশ পরে দেখা গেছে রাজনৈতিক চিত্রনাট্যের প্রতিটি দৃশ্যে, কারাগার, আদালত, এমনকি সেনা সদর দপ্তরেও। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে টানা ভারী বৃষ্টিপাতের কারণে সেনাবাহিনীর একটি ক্যাম্পে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে 3 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও 9 জন। সোমবার এক বিবৃতিতে সেনাবাহিনীর হতাহতের এই তথ্য জানিয়েছে ভারতের সেনাবাহিনী। রাজ্যটির মাঙ্গান জেলার চুংথাংয়ের উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা অরুণ থাটাল জানিয়েছেন, লাচেন নদীর জলস্তর বেড়ে যাওয়ার পর চাটেনে সেনা ক্যাম্পে ভূমিধসের ঘটনা ঘটে। 3 জন সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন 9 জন সেনা সদস্য। তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এর আগে গত বৃহস্পতিবার উত্তর সিকিমে পর্যটকবাহী একটি গাড়ি তিস্তা নদীতে পড়ে যায়। ওই ঘটনায় নিখোঁজ হন গাড়িটিতে থাকা 8 জন। তাদের সকলেরই মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সংবাদ মাধ্যমটি বলছে, যেহেতু উত্তর সিকিমের অনেক এলাকা একাধিক ভূমিধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, সোমবার সকাল থেকে লাচুংয়ে আটকে পড়া কয়েকশো পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পাকিস্তানের হাতে রাফাল ভূপাতিতের ঘটনায় এবার ভারত ও ফ্রান্সের দ্বন্দ্ব চরমে। ন্যাটোতে আক্রমণ করতে যাচ্ছে রাশিয়া, প্রস্তুতি নিচ্ছে ইউরোপ।
40টি রুশ যুদ্ধ বিমান ধ্বংসের আসতে চলেছে পুতিনের ভয়ঙ্কর প্রতিশোধ। ইসরায়েলি অবরোধ ভাঙতে সদল বলে গাজা অভিমুখে গ্রেটা থুনবার্গের জাহাজ। ভারতীয় বাহিনীর সঙ্গে মিয়ানমারের ডিফেন্স ফোর্সেসের সংঘর্ষে নিহত 10, সীমান্তে আতঙ্ক। ফার্স্ট লেডি থেকে ফল্ট লাইন, বুশরা বিবিকে ঘিরেই কি ইমরান ও সামরিক বাহিনীর কলহের সূচনা? সিকিমে সেনা ক্যাম্পে ভূমিধস, 12 ভারতীয় সেনার করুণ পরিণতি। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।